বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে আমাদের নবম শ্রেণীর অন্তর্গত মুকুন্দ চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কাব্যাংশটি নিয়ে। এবার এই বিষয়টি নিয়ে কিছুদিন আগেও আমরা আলোচনা করতে পারতাম, কিন্তু যেহেতু এইবার অর্থাৎ কিনা আমাদের নবম শ্রেণীতে যারা যারা ক্লাস 8 পাশ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা ছিল সিলেবাস চেঞ্জের, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেই ধোঁয়াশা প্রায় সম্পূর্ণ পরিমাণে কেটে গেছে। আমাদের গতবারের সিলেবাসটি এবার আবার পুনরাবৃত্তি হয়েছে। তাই আমরা আজকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক এই যে কবিতাটি রয়েছে বা কাব্যাংশটি রয়েছে এটি সম্পর্কে চমৎকারভাবে আমরা বুঝে নেব, যাতে এর পরবর্তী সময়ে তোমাদের এই কবিতাটি বা কাব্যাংশটি সম্পর্কে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। আর যারা যারা এবার নবম শ্রেণীতে উঠেছ তাদের ক্ষেত্রে আমাদের এই যে রচনাটি রয়েছে অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটির ভাষাটা যেন একটু কঠিন বলে মনে হবে। তারও বিভিন্ন রকমের কারণ রয়েছে এই কঠিন মনে হওয়ার ক্ষেত্রে। তো এই যে ব্যাপারটি, এই সম্পূর্ণ ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা করে দিয়ে আসতে পারবে। তো চলো কোনো রকমের কোনো সময় নষ্ট না করে আমাদের যে আলোচ্য বিষয় আজকের অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেখানে কি বলা হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করি। আর প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আজ প্রথম আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো তাদের সবার কাছে অনুরোধ রইল, তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশান অল করে রাখো, যাতে এর পরবর্তী সময়ে যেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই না কেন সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবার আসা যাক আলোচনা পর্বে। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক এই কবিতাটি আমরা যখনই পাঠ করবার চেষ্টা করব তো তখন তো আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এর ভাষা কেন একটু কঠিন বলে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রেগত দিক থেকে তোমাদের এতটুকু তো অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের যিনি এর রাইটার অর্থাৎ কিনা যিনি এটি লিখেছেন, তো তিনি আমাদের আধুনিক যুগের কোনো কবি নন। তিনি কোন সময়কার কবি? তিনি হলো ষোড়শ শতাব্দীর কবি। তো ষোড়শ শতাব্দীর কবি যেহেতু তিনি, তো এই যে ভদ্রলোক অর্থাৎ কিনা মুকুন্দ চক্রবর্তী, তো এই মুকুন্দ চক্রবর্তী তৎকালীন সময় অর্থাৎ কিনা মধ্যযুগীয় ভাষায় যেহেতু আমাদের এই রচনাটি রয়েছে, তাই এটি আমাদের কাছে একটু দুরূহ বলে মনে হচ্ছে। এবার একটা ব্যাপার হলো যে এই যে মুকুন্দ চক্রবর্তী আমরা দেখতে পাবো কোনো কোনো জায়গায়, আবার অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে মুকুন্দ রাম চক্রবর্তী রয়েছে। তো এই নিয়েও বিভিন্ন রকমের মতবিরোধ রয়েছে, কিন্তু সুকুমার সেন বলেছেন যে তার গবেষণা পর্বে তিনি কোনো সময় দেখেননি যে কোনো জায়গায় মুকুন্দ রাম চক্রবর্তী রয়েছে। তো সব জায়গাতে সেটি কি রয়েছে? মুকুন্দ চক্রবর্তী। এবার তোমরা যদি আমাকে বলো যে দাদা ওটা মুকুন্দ রাম চক্রবর্তী করব নাকি মুকুন্দ চক্রবর্তী করব, তাহলে যেহেতু এই নিয়ে মতবিরোধ বর্তমান, এখনো পর্যন্ত বর্তমান, তাই আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে মুকুন্দরাম চক্রবর্তীও বলতে পারি, আবার মুকুন্দ চক্রবর্তীও বলতে পারি। আমাদের কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমাদের পরীক্ষাতে কাটবে না। আর তোমরা যদি আজ থেকে কয়েক বছর আগের যদি বই দেখো না, তাহলে অর্থাৎ কিনা নবম শ্রেণীর তোমরা যদি পাঠ্যপুস্তক দেখো তাহলে দেখবে সেইখানে কিন্তু মুকুন্দ রাম চক্রবর্তী রয়েছে, কিন্তু এখনকার সময়কার যেই সমস্ত বই মানে নতুন প্রিন্টিংয়ের যেই সমস্ত বই, সেই সমস্ত বইয়ে কি রয়েছে? মুকুন্দ চক্রবর্তী রয়েছে। তো এই নিয়ে আমাদের দ্বিমতের যে স্থানটি ছিল সেটি আমাদের থেকে দূরে সরে গেল। এবার আমরা আলোচনা করব আমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো মুকুন্দরাম চক্রবর্তী আমাদের একজন মধ্যযুগীয় কবি। তো তৎকালীন সময়ে তিনি অভয়মঙ্গল রচনা করেছিলেন। তো সেই অভয়মঙ্গলের থেকেই আমাদের এটি নেওয়া হয়েছে, অর্থাৎ কিনা কি আমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আবার এই অভয়মঙ্গলের আবার দুটি খণ্ড রয়েছে, একটা হলো আকেঠিক খণ্ড এবং আরেকটি হলো কি বণিক খণ্ড।
তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের পাঠ্য এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই যে পাঠ্যাংশটি বা কাব্যাংশটি, এটি নেওয়া হয়েছে কোথা থেকে? এটি নেওয়া হয়েছে অভয়মঙ্গল নামক যে কাব্যগ্রন্থ, সেইখান থেকে এটি নেওয়া হয়েছে। তো এইবার আমরা সম্পূর্ণভাবে চলে আসব আমাদের পাঠ্যতে, অর্থাৎ এইখানে আমরা কি কি দেখতে পাবো, কীভাবে লাইনগুলো উপস্থাপিত হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা লাইন ওয়াইজ আমরা পড়ব। তো চলো দেখে নেওয়া যাক। তো আমাদের এই পাঠ্যটি পড়ার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা সকলে একটি খাতা এবং একটি পেন নিয়ে বসো। আমি তোমাদের যেই মানেটি বলবো সেই মানেটি অতি অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ এই শব্দগুলোর মানে যদি তোমরা সঠিকভাবে না জানো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে পড়াটা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই তোমরা সকলে এই শব্দের মানেগুলো খুব ভালো রকমভাবে লিখে নেবে। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এখানে কইল মানে হলো কি? করলো। তাহলে কি বললো? মেঘে করলো অন্ধকার। তাহলে চারপাশ কি হয়েছে? মেঘে অন্ধকার হয়ে গেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। তাহলে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না, কেউ নিজের দেহ নিজেই আর দেখতে পাচ্ছে না। তাহলে এতটা পরিমাণে ভীষণতম যে অন্ধকার, অর্থাৎ কিনা সেই অন্ধকার কিসের? মেঘের জন্য হয়েছে। তাহলে এই অন্ধকারের জন্য আমরা একে অপরের দেহকেই দেখতে পাচ্ছি না। তারপরে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণ মানে হলো কি? ঈশান কোণ মানে হলো উত্তর পূর্ব দিক। তো সেই উত্তর পূর্ব দিকে কি উঠেছে? যে ভীষণভাবে মেঘ উঠেছে এবং একই সঙ্গে সঘনে মানে বারংবার করে, চিকুর মানে বিদ্যুৎ, বারবার করে বিদ্যুৎ চমকিত হচ্ছে। তারপরে উত্তর পবন মেঘ ডাকে দূর দূর। তাহলে উত্তর আকাশে কি হয়েছে? মেঘ ডাকছে। তারপর নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমিষেকে মানে হলো কি? মুহূর্তের মধ্যে। তো মুহূর্তের মধ্যে মেঘ কি হয়েছে? সারা আকাশ যেন ঢেকে ফেলেছে। তারপরে চারি মেঘে বরিশে মুষলধারে জল। এখানে চারি মেঘ কেন বলা হলো? যে আমাদের যে এখানে যে চার ধরনের যে মেঘ, সেই মেঘের নামগুলো কি হবে সেগুলো একটু নোট ডাউন করে নাও। সেগুলি হবে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। তাহলে এই যে যে চার ধরনের মেঘ, এই চার ধরনের মেঘে কি করছে? মুষলধারে বৃষ্টি প্রদান করছে। তারপরে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্ছন্নাথ। এবার তোমরা তো আমাকে প্রশ্ন করতেই পারো যে তাহলে কলিঙ্গটা কোন স্থান? তো সেইটাও আমি তোমাদের সবার শেষে গিয়ে দারুণভাবে আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে যদি প্রশ্ন যদি আসে যে কলিঙ্গ বলতে কোন স্থানকে বোঝায়, তাহলে তোমরা অতি অবশ্যই সঠিক উত্তরটি লিখে দিয়ে আসতে পারবে। তো এইখানে কি বলেছে? যে উচ্চন্নাদে, মানে উচ্চন্নাদ মানে হলো কি? প্রচুরভাবে গর্জন করে, গর্জন করে কি করছে? মেঘে ডাকছে। তারপর প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় গনিয়া মানে হলো অনুমান করছে। তো প্রজারা কি করছে? প্রলয় বা বিধ্বংসী যে ঝড়, সেই ঝড়ের পরিণতি স্বরূপ যে একটা প্রলয় আসতে চলেছে সেটা তারা অনুমান করতে পেরেছে। এবার এটা দেখে তাদের মন কি হয়েছে? ভারাক্রান্ত হয়েছে, তাদের মন যেন খারাপ হয়ে রয়েছে। তারপর হুরু হুরু দুরু দুরু বহে ঘন ঝড়। তাহলে হুরু হুরু দুরু দুরু করে কি বইছে? ঝড় বইছে। এই যে হুরু হুরু দুরু দুরু, এই যে শব্দগুলো যে প্রয়োগ যে ঘটানো হলো, তো এইটা কিসের জন্য হয়েছে? এইটার একটা প্রলয়রূপী বিধ্বংসী ভয়ঙ্কর একটা পরিস্থিতি বোঝানোর জন্যই কিন্তু আমাদের এটি, অর্থাৎ যে হুরু হুরু দুরু দুরু শব্দগুলোর ব্যবহার করেছেন মুকুন্দ চক্রবর্তী। তারপরে দেখি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। তাহলে এখানে কি বিপাকে মানে কি? বিপাকে মানে হলো বিপদে পড়ে, তারপরে ভবন মানে হলো কি? নিজ নিজ বাড়ি, এবং রর মানে হলো কি? দৌড়ে পালানো। তাহলে এইখানে আমরা কি বুঝতে পারলাম? প্রজারা এই যে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি যে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, এইটা দেখে তারা অনুমান করতে পারছে যে ভীষণ কিছু একটা খারাপ হতে চলেছে। তো সেই জন্য তারা অনুমান যেহেতু করেছে ঘর বাড়ি ভেঙে যেতে পারে, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হতে পারে, তার জন্য তারা নিজেদের বাড়ি ছেড়ে কি করেছে? পলায়ন করেছে, মানে পালিয়ে গেছে বা দৌড়ে চলে গেছে। এখানে আমরা পলায়ন শব্দটাকে প্রয়োগ করব না, দৌড়ে নিজেদের প্রাণ বাঁচানোর এই শব্দটিকেই আমরা প্রয়োগ করব। কেমন? তারপরে দেখি কি বলেছে, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। তাহলে এখানে হরিত শব্দের মানে হলো কি? হরিত শব্দের মানে হলো সবুজ। তাহলে যা ছিল সবুজ, চারপাশে যা সবুজ ছিল, অর্থাৎ কিনা শস্য ক্ষেত এবং চারপাশের যে গাছপালা, সমস্ত কিছু এই বিধ্বংসী ঝড়ের জন্য কি হয়েছে? এই ঝড়ের ধুলোয় যেন আস্তরণ পড়ে গেছে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। এবার চমকিত শব্দের মানে হলো কি? চমকে যাওয়া। তো শস্য যেন উল্টে পড়েছে, কেন? এই ভীষণতম এই বিধ্বংসী ঝড়ের জন্য। তো প্রজারা চমকিত হয়ে গেছে। তারপরে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। তাহলে সেই চার ধরনের যে মেঘের কথা যে আমি তোমাদেরকে বললাম, তো সেই মেঘের সাহায্যে জল দেয় কারা? জল দেয়
অষ্টগজরাজ। এবার এই অষ্টগজরাজের নামটা তোমরা একটুখানি খাতায় খুব ভালো রকমভাবে লিখে নাও। অষ্টগজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, পুষ্পদন্ত, অঞ্জন, সার্বভৌম এবং সুপ্রতীক। তাহলে এই যে 8 ধরনের যে আমাদের অষ্টগজরাজ, এটা কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে। চারি মেঘের নাম বলো এবং অষ্টগজরাজের নাম বলো। তারপরে লাইনে দেখি কি বলতে চেয়েছেন। সঘনে চিকুর পরে ব্যঙ্গতরকাবাজ। তাহলে ব্যঙ্গতরকাবাজ শব্দের অর্থ হলো কি? ব্যঙ্গতরকাবাজ শব্দের অর্থ হলো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। তাহলে সঘনে চিকুর পরে, চিকুর শব্দের মানে তোমরা জানো খুব ভালো রকমভাবে, চিকুর শব্দের মানে হলো বিদ্যুৎ। তো সঘনে মানে হলো কি? বারংবার করে, সেটাও তোমরা জানো। তাহলে বারংবার করে বিদ্যুৎ বর্ষিত হচ্ছে বা চমকিত হচ্ছে কিসের মতো করে? সেই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। আমরা কি জানি? ব্যাঙ সাধারণতভাবে প্রচণ্ড পরিমাণে লাফিয়ে লাফিয়ে চলে, এক জায়গা থেকে আরেক জায়গাতে ত্রিং ত্রিং করে লাফিয়ে চলে। তো ঠিক সেই রকমভাবেই বিদ্যুৎ চমকিত হচ্ছে এবং একই সঙ্গে মাছ পড়ছে, সেই কথাই এখানে বলা হয়েছে। তারপরে লাইনে দেখি কি বলা হয়েছে। করিকর সমান বরিশে জলধারা। করিকর মানে হলো কি? হাতির সুর। বরিশে জলধারা, তাহলে জলের যে একটা ধারা, সেই ধারাটা এতটা প্রবল যে এই জলের ধারা যেন হাতির সেই সুর পর্যন্ত যেন কি হয়েছে? সেই হাতির সুর পর্যন্ত পৌঁছে গেছে, সেই কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে এই শব্দের মধ্যে দিয়ে আমরা এটাও বুঝতে পারছি যে কলিঙ্গ দেশ প্রায় সম্পূর্ণ জলমগ্ন, সেইটাও কিন্তু এখানে কবি ইঙ্গিত করতে চাইলেন। তারপরে দেখি কি বলেছেন। তারপরে তিনি বলেছেন, জলে মহি একাকার পথ হইল হারা। এখানে মহি শব্দের মানে তোমরা লিখে রাখো পৃথিবী। তো জলে মহি, আমাদের সমগ্র পৃথিবী যেন কি হয়েছে? জলমগ্ন হয়েছে। পথ হইল হারা, যেই যে পথ যে ছিল সেই পথও যেন কি হয়েছে? সেই পথ এখন জলমগ্ন। এবার এখানে কিন্তু সমগ্র পৃথিবীকে কিন্তু আমরা জলমগ্ন বলতে পারি না, কারণ এখানে উল্লেখ রয়েছে কলিঙ্গ দেশের। তো কলিঙ্গ দেশের জলের পরিমাণটা এত ভীষণতম ছিল যে সেইখানে বসবাসকারী মানুষেরা এবং একই সঙ্গে আমাদের যে স্বয়ং কবি, তার কাছেও যেন মনে হচ্ছে কি সেই কলিঙ্গ দেশের জলরাশি দেখে যে সমগ্র পৃথিবী হয়তো এখন জলমগ্ন হয়ে গেছে। তার জন্যই কিন্তু তিনি এই শব্দটিকে প্রয়োগ করলেন। ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন। তো এইখানে আমরা জানি খুব ভালো রকমভাবে এই যে 4 ধরনের যে মেঘ, তো সেই মেঘের গর্জন আমরা এখানে শুনতে পারছি। তারপরে কারো কথা শুনিতে না পায় কোনো জন। তো কেউ কারো কথাই শুনতে পাচ্ছে না। তো এত ভীষণতম সেই বিদ্যুৎ চমকিত হচ্ছে, বাজ পড়ছে এবং একই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছে, কেউ কারো শব্দ শুনতে পাচ্ছে না। তারপরে কি বলেছে? পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এখানে বলতে চেয়েছে পরিচ্ছন্ন নাহি, তাদের কাছে স্পষ্ট নয় সন্ধ্যা দিবস রজনী। সন্ধ্যা তো আমরা মানেই জানি যে না দিন না রাত, অর্থাৎ কি না মাঝের যে অংশটুকু, সেটাকে কি বলি আমরা? সন্ধ্যা। দিবস মানে হলো কি? দিন, এবং রজনী মানে হলো কি? রাত। তাহলে রাত, দিন, সন্ধ্যা সমস্ত কিছু যেন কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে। তো কোনো কিছুর যেন এখন আর পার্থক্য নেই, কোনো কিছু যেন আমাদের কাছে এখন স্পষ্ট নয়, সবই যেন অস্পষ্ট। তারপরে তিনি আবারও বলেছেন, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। তো সোঙরে শব্দের অর্থ কি? সোঙরে মানে হলো কি? স্মরণ করা। আর জৈমিনী, তোমরা যদি বলো যে দাদা তাহলে জৈমিনীটাকে, জৈমিনী হলো পুরাণ কথানুযায়ী, জৈমিনী হলো সেই ঋষি যাকে স্মরণ করে তৎকালীন মানুষেরা এই প্রবলতম ঝড় বৃষ্টি সমস্ত কিছু যেন তিনি সেই নিবারণ করেন, তিনি এই সমস্ত কিছু থেকে কি করেন? আমাদেরকে পরিত্রাণ ঘটান। তো সেই পরিত্রাণ পাবার জন্য সেইখানকার মানুষেরা কি করেছিল? জৈমিনীর স্মরণ করেছিল। তাহলে জৈমিনী হলো কি? পুরাণ কথানুযায়ী এমন একজন ঋষি, বিখ্যাত ঋষি, যাকে স্মরণ করে তৎকালীন মানুষেরা এই প্রবলতম ঝড় বৃষ্টি সবের হাত থেকে রেহাই পেত। কেমন? তো তোমরা জৈমিনী নামে যেই জিনিসটাকে আমরা বুঝবো, তিনি হলেন একজন ঋষি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখি, হুরু হুরু দুরু দূর শুনি ঘন ঝড়। তো হুরু হুরু দুরু দুরু করে আমি কি শুনছি? ঘন ঝড় শুনতে পাচ্ছি। তারপরে না পায় দেখিতে কেহ রবিরও কিরণ। তাহলে রবির কিরণ মানে হলো কি? সূর্য। রবি মানে সূর্য, কিরণ মানে কি? আলো। তাহলে কেউ এইখানে কি পাচ্ছে না? রবির কিরণ, অর্থাৎ কিনা সূর্যের আলো দেখতে পাচ্ছে না। তাহলে এতটা ভীষণতম সেই ঝড় বৃষ্টির প্রকোপ এবং মেঘে যেন চারপাশ সম্পূর্ণ পরিমাণে ঢেকে গেছে। তারপরে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। তাহলে ভুজঙ্গ শব্দের অর্থ কি? ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ বা সর্প। তাহলে সেই গর্ত ছেড়ে সাপেরা পর্যন্ত কি হয়েছে? জলে ভেসে বেড়াচ্ছে, সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে এতটা ভীষণতম সেই ঝড়। তারপরে
নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। তাহলে কলিঙ্গ মণ্ডলে মানে কলিঙ্গ দেশে যে জলভাগ স্থলভাগ আমি কিছু বুঝতে পারছি না, সমস্ত কিছু কি হয়েছে, একাকার হয়ে গেছে। তারপরে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তাহলে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, টানা 7 দিন ধরে এই প্রবলতম বৃষ্টি, এই ভীষণতম বৃষ্টি হয়ে চলেছে। সেই কথাই কিন্তু এখানে কে বলেছেন, এখানে কবি মুকুন্দ চক্রবর্তী আমাদেরকে জানিয়েছেন। কেমন, তারপরে আর এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে আসে যে কতদিন ধরে কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক শস্যের কার্য হেজ্জা গেল, হেজ্জা মানে হলো কি পচে যাওয়া। তাহলে ঘরে যেই সমস্ত শস্যগুলো ছিল মজুত করা, সেই সমস্ত শস্যগুলো কি হয়েছে, জলে নিমগ্ন হয়ে গেছে এবং সেগুলো হেজে গেছে, মানে হলো কি পচে গেছে বা খারাপ হয়ে গেছে। তাহলে এতটা ভীষণতম সেই কলিঙ্গ দেশের মানুষের পরিস্থিতি, সেই কথাই কিন্তু এখানে কবি আমাদেরকে জানানোর চেষ্টা করলেন। তারপরে দেখি কি বলেছেন তিনি, মেঝেতে পরয়ে শিল বিদারিয়া চাল। তাহলে কি বলছে, মেঝেতে শিল পড়ছে, বিদারিয়া মানে হলো কি সেই আমাদের যে চাল, সেই চাল ভেদ করে সেই বড় বড় শিলগুলো মেঝেতে পড়ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, সেই শিলের দরুন যেই সাধারণ মানুষের ঘর বাড়ির যে চালগুলো ছিল সেগুলির সবই কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তারপরে বলছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। যেমন আমরা সবাই জানি কি ভাদ্র মাসে তাল গাছের তালগুলো পেকে যায়, আর সেগুলো কোনো কারণ ছাড়াই যেমন আমরা কি দেখতে পাই যে সেই তালগুলো তাল গাছ থেকে খসে খসে নিচেতে পড়ে যায়। তো ঠিক সেই রকমভাবেই ভাদ্র মাসের পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করেছেন কবি এখানে কার, সেই শিলের, যেই শিলগুলো আকাশ থেকে বর্ষিত হচ্ছে কলিঙ্গ দেশে, আর যার জন্য মানুষের সেই ঘর বাড়ির চাল সব নষ্ট হয়ে গেছে এবং ফুটো হয়ে গেছে। তাহলে এই প্রশ্নটাই আসে যে শিলের সঙ্গে এখানে কবি কিসের তুলনা করেছেন। তাহলে কি বলবো, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তাহলে ভাদ্র মাসের সেই পাকা তালের সঙ্গে তুলনা করেছেন। কেমন, তারপরে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে দেবী চণ্ডীর আদেশ কে পেয়েছেন, বীর হনুমান পেয়েছেন, সে কথাই আমরা এখানে জানতে পারলাম। তারপরে তিনি আবার জানিয়েছেন মঠ অট্টালিকা ভাঙি করে খানকান। তাহলে মঠ অট্টালিকা সমস্ত কিছু যা কিছু ছিল সব কি করেছেন, ভেঙে চুরমার করে দিয়েছেন, যেন একটা প্রলয়রূপী একটা কাণ্ডকলাপ করে চলেছেন। কে করে চলেছে, দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান করে চলেছে। তাহলে এইটা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে দেবী চণ্ডীর আদেশে কে সেই বড় বড় মঠ অট্টালিকা ভেঙে ফেলেছিল। তাহলে আমরা উত্তরে কি লিখব, দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা একদম প্রায় চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিল। তারপরে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। তাহলে পর্বতের মতো কি হচ্ছে, সেই পর্বতের মতো উচ্চ হয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, নিরবধি 7 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, মানে যেই বৃষ্টি একদম চলেছে তো চলেছেই, মানে বন্ধ হওয়ার কোনো রকমের কোনো নাম নেই। তাহলে সেই বৃষ্টির দরুন এতটাই চারপাশ জলমগ্ন হয়ে গেছে যে পর্বতের সমান সেই ঢেউগুলো কি হচ্ছে, চারিদিকে প্রবাহিত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখি তিনি কি বলেছেন, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। তাহলে ঘরগুলো কি হচ্ছে, দলমল করছে, যেন এক্ষুনি ভেঙে যায় পরিস্থিতি। তাহলে সেই ঘরের ওপর দিয়েও তো জল প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে ভীষণতম যে একটা কলিঙ্গ দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য মানুষ অবাক হয়ে গেছে, মানুষ দুঃখের রয়েছে, মানুষ যেন হতভম্ব হয়ে গেছে, তারা কিছু বুঝতে পারছে না, তারা নিজেদের বাড়ি থেকে পালিয়ে গেছে। তো এই সমস্ত কাণ্ডকলাপগুলো আমাদের এই কলিঙ্গ দেশে হয়ে চলেছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। তাহলে দেবী চণ্ডীর আদেশে আরও একজন কে ধায়, সেটি হলো নদ নদীগণ। তাহলে নদ নদীগণ ধাবিত হচ্ছে। তারপরে কি বলেছে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এখানে কিন্তু কবি নিজের নামটা কিন্তু, অর্থাৎ কিনা এই যে শ্রী কবি কঙ্কন বলতে কিন্তু মুকুন্দ চক্রবর্তীকে কিন্তু বোঝানো হয়েছে। আর এটা হলো কি, এটা হলো তার একটা সম্মানগোচক উপাধি। তাহলে আমাদের এখানে প্রশ্ন অতি অবশ্যই আসে যে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি। তাহলে আমরা কি করব, তাহলে এখানে সম্মানগোচক উপাধি, এটাকে আমরা ছদ্মনাম হিসেবেও আমরা প্রয়োগ করতে পারি। তো তোমরা যদি ভাবো যে উপাধি মানে শুধুমাত্র যে সারনেমকে বোঝানো হয়, বা আমরা সাধারণ চলতি ভাষায় যে বলি যে টাইটেলকে বোঝানো হয়, নামের পরে যে টাইটেলটা, সেই টাইটেলটাকে কিন্তু এখানে কিন্তু বোঝানো হচ্ছে না। এখানে সম্মানগোচক উপাধি মানে হলো তাকে আমরা সম্মান দিয়ে যেই নামে আমরা খ্যাতি আর কি ঘটিয়েছি, বা তিনি যে খ্যাতি লাভ করেছেন সেই নামের কথা বলা হয়েছে। আবার একই সঙ্গে আমি কি বললাম, এটাকে তোমরা ছদ্মনামও বলতে পারো। তো ঠিক সেই কথাই এখানে তিনি বলছেন যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। তাহলে
তাহলে শ্রী কবি কঙ্কন কি গান? অম্বিকা মঙ্গল গান গান। এবার তোমরা তো বলতে পারো যে এই যে পোর্শনটা এখানে কেন তিনি প্রয়োগ করলেন, তো এইটা তোমাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে মধ্যযুগীয় যেই কবিরা তারা কিন্তু তাদের যেই পদগুলো রচনা করতেন বা কাব্যগুলো যে রচনা করতেন, তারপরে শেষের এবং যে তার আগের অর্থাৎ কিনা শেষের যে দুটি যে চরণ, এই দুটি চরণও কিন্তু তাদের ছদ্মনাম ব্যবহার করতেন এবং একই সঙ্গে তাদের প্রকৃত নামও কিন্তু ব্যবহার করতেন। তো এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভণিতা। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে ভণিতা কাকে বলে, তাহলে তোমরা খাতায় একটুখানি নোট ডাউন করে নাও ভণিতা কাকে বলে। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা শুধুমাত্র এই ক্লাসের জন্য নয়, তোমরা যখন ভবিষ্যতে যখন উঁচু ক্লাসে যখন উঠবে তখনও কিন্তু তোমাদের এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ভণিতা হলো কি? তাহলে লিখে নাও যে মধ্যযুগীয় কবিরা তাদের যেই সমস্ত পদগুলো রচনা করতেন সেই পদের একদম শেষের চরণটি অথবা তার আগের চরণটি মিলিয়ে যেই দুটি চরণে তাদের নিজেদের ছদ্মনাম এবং একই সঙ্গে তাদের যে প্রকৃত নামের যে প্রয়োগ করতেন, তো এই শেষের চরণ দুটিকে কি বলা হয়? ভণিতা বলা হয়। তাহলে আজকে আমরা কি দেখলাম যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির একদম প্রথম লাইন থেকে শেষের লাইন পর্যন্ত আমরা ভালো রকমভাবে বুঝে নিলাম। এবার তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে কলিঙ্গ দেশটা আসলে কোথায়, তো সেইটা সম্পর্কে তোমরা একটুখানি জেনে নাও। তাহলে আমাদের যদি প্রশ্ন যদি আসে তো কলিঙ্গ দেশ বলতে কোন স্থানকে বোঝাবে, তাহলে আমরা কি লিখব পরীক্ষাতে? আমি তোমাদের যেইটি বলবো তোমরা সেইটি পরীক্ষার খাতায় লিখবে। তাহলেই দেখবে স্যার অথবা ম্যাডাম বুঝতে পারবেন যে ছেলেটি বা মেয়েটি খুব ভালো রকমভাবে পড়াশোনা করেছে এবং সে জানে কলিঙ্গ দেশ আসলে বা প্রকৃত অর্থে কোথায়। অনেক সময় দেখবে তোমাদেরকে অনেকে বলবে যে কলিঙ্গ দেশ হলো উড়িষ্যার কোনো একটি স্থান। এবার আমি তোমাদেরকে বলছি যে কলিঙ্গ সাধারণতভাবে শুধুমাত্র উড়িষ্যার কোনো একটি স্থান নয়। এখানে কলিঙ্গ বলতে কিন্তু উড়িষ্যার কিছুটা স্থান, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, এই যে সমস্ত যে জায়গাগুলোর কথা যে বললাম, কি কি বললাম? উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ। তো এই তিনটে স্থানেরই কিছু কিছু জায়গা মিলিয়ে যেই একটি স্থান গড়ে উঠেছে সেইটাই হলো কি? কলিঙ্গ দেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কলিঙ্গ দেশের আমরা তাহলে কি লিখব, যে কলিঙ্গ দেশের অবস্থানটা ঠিক কী বা কলিঙ্গ দেশ কোথায়। কেমন? এই বলে আজ আমি আমার এই ভিডিওটি শেষ করছি। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের এই কবিতা বোঝাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একই সঙ্গে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সকলে সুস্থ থাকো এবং খুব ভালো রকমভাবে তোমরা পড়াশোনা করো।